রাজনীতির ময়দানে আবারও আগের ফর্মে ফিরছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। অমিত শাহ রাজ্য থেকে ঘুরে যাওয়ার পরেই ফের আগের মতো অ্যাক্টিভ হতে শুরু করেছেন দিলীপ। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকও সেরেছেন তিনি। এরই মাঝে বড় খবর, একদিকে যখন রাজনীতিতে ফের আগের মতো সক্রিয় হচ্ছেন দিলীপ, ঠিক সেই সময় সোশ্যাল মিডিয়ায় তার বিবাহিত জীবন নিয়ে ক্রমাগত আপত্তিকর পোস্টের অভিযোগ। ঘটনায় ইতিমধ্যেই বিধাননগর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়েছেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। অভিযোগের ভিত্তিতে তদন্তও শুরু হয়েছে। কিন্তু দিলীপ যখন ফের অ্যাক্টিভ হতে শুরু করেছেন, ঠিক তখনই কেন এমন পোস্ট সোশ্যাল মিডিয়ায়? তবে কি এর নেপথ্যে কেউ বা কারা কলকাঠি নাড়ছে? সেই প্রশ্নই উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। চলুন গোটা বিষয়টি বিস্তারিত জেনে নেওয়া যাক। জয়, এই যে পোস্টগুলো করা হয়েছে, ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন রিঙ্কু মজুমদার। কে এই অনন্যা চ্যাটার্জি? কেন তিনি এই পোস্টগুলো করলেন? আসল কারণটাই বাকি। দেখো, বিগত 2 মাস ধরে যেটা জানা যাচ্ছে যে একেবারে লাগাতারভাবে দিলীপ ঘোষ এবং দিলীপ ঘোষের রিঙ্কু মজুমদার, দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারের নামে লাগাতারভাবে দুটো ফেসবুক অ্যাকাউন্ট, সেই দুটো ফেসবুক অ্যাকাউন্ট ইতিমধ্যেই আইডেন্টিফাই করা হয়েছে এবং এই দুটো ফেসবুক আইডি থেকে বিভিন্ন রকম একটা কুৎসা করার একটা অভিযোগ করা হচ্ছে। এবং রিঙ্কু মজুমদার তিনি ইতিমধ্যেই বলেছে যে তার প্রথমে নজরে আসে এই বিষয়টা এবং নজরে আসার পর তিনি কিন্তু এই দুটো অ্যাকাউন্টে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তার যেটা অভিযোগ এই দুটোই কিন্তু ফেক অ্যাকাউন্ট এবং লাগাতারভাবে, এবং তার যেটা বক্তব্য যে দিলীপ ঘোষ যখন এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে ফের সক্রিয়, তার একটা প্রাসঙ্গিকতা তৈরি হয়েছে। তাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মিটিংয়ে যখন তাকে ডাকা হয়েছে, যখন রাজনীতিতে ফের তাকে একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, তখন দিলীপ ঘোষের নামে কেউ একটা ষড়যন্ত্র করার চেষ্টা করছে বলে ইতিমধ্যেই তিনি মন্তব্য করেছেন। এবং তার যেটা বক্তব্য যে তিনি এটা 2 মাস ধরে দেখছিলেন এই অনন্যা চ্যাটার্জি এবং ইন্দ্রনীল চক্রবর্তী এই দুটো অ্যাকাউন্ট থেকে এইটা করা হয়েছে, লাগাতারভাবে করা হয়েছে এবং বিগত 3 দিন ধরে এটাকে আরো ব্যাপকভাবে দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারের নামে এই ধরনের একটা কুৎসা করা হচ্ছে। এবং রিঙ্কু মজুমদার একেবারে স্পষ্ট বক্তব্য, আমরা আজ তাক বাংলার পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করেছিলাম, তিনি বলেছেন যে একটা একেবারে ফেক অ্যাকাউন্ট তৈরি করে এটা করা হচ্ছে এবং ইতিমধ্যেই তিনি বিধাননগর যে সাইবার ক্রাইম সেল আছে সেখানে তিনি রিটেন অভিযোগ করেছেন এবং যারা দোষী ব্যক্তি তাদের বিরুদ্ধে যাতে কঠোর ব্যবস্থা নেওয়া হয় সেটারও তিনি আবেদন করেছেন। একদম সুজয়, তুমি আমাদের সঙ্গে থাকো। এবার এই যে এফআইআর করা হয়েছে, সেই এফআইআর এর কপি এবার আপনাদেরকে আমরা দেখাবো, সেটাও আজ তাক বাংলার কাছে রয়েছে এক্সক্লুসিভলি। আমি এবার সেটা একটু দেখাতে বলবো প্রোডাকশন টিমকে, যে কারণ এই ধরনের কুরুচিকর মন্তব্য এবং এই যে প্রোফাইল, এই পুরো বিষয়টা নিয়ে কিন্তু এবার পুলিশের দ্বারস্থ হয়েছেন রিঙ্কু মজুমদার। কারণ এতদিন ধরে দিলীপ ঘোষকে প্রত্যক্ষ রাজনীতিতে দেখা যায়নি, কিন্তু যখনই তিনি প্রত্যক্ষ রাজনীতিতে এলেন, একেবারে বলা যেতে পারে ভোটের ঠিক সামনাসামনি, ঠিক তখনই কিন্তু এই ধরনের অভিযোগ উঠছে। এই হচ্ছে এফআইআর কপি, এবার আমি সেটা একটু দেখাবো। এই যে কবে এই এফআইআর দায়ের করা হয়েছে সেটাও এখানে লেখা রয়েছে, যে এটা এফআইআর করা হয়েছে এবং সেখানে কিন্তু একটা উল্লেখ করা হয়েছে, এই যে পুরো বিষয়টা উল্লেখ করা হয়েছে। 11টা 25 নাগাদ এই এফআইআরটা দায়ের করা হয়েছে। টাইম ফ্রম এই সময় এটা হয়েছিল 31/12/2025, থানার দ্বারস্থ হয়েছেন এবং এই সময় এই এফআইআরটা দায়ের করা হয়েছে। আমরা এই মুহূর্তে সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। এটা হচ্ছে এফআইআর এর কপি। এফআইআর দায়ের করা হয়েছে এবং পুরো বিষয়টা থানায় জানানো হয়েছে। 31 তারিখ এফআইআর দায়ের করেছেন রিঙ্কু মজুমদার, অর্থাৎ দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। তিনি ইতিমধ্যেই পুরো বিষয়টা নিয়ে এবার থানার দ্বারস্থ হয়েছেন। আমি একটু দেখাতে বলবো পুরোটা। এই যে এই হচ্ছে পুরো এফআইআর এর কপি এবং এখানে রিঙ্কু মজুমদারের সই রয়েছে। 31/12/2025 এই এফআইআরটা দায়ের করা হয়েছে এবং এখানে রিঙ্কু মজুমদার তিনি সই করেছেন, অর্থাৎ তিনি যে অভিযোগ দায়ের করেছেন এই অভিযোগপত্রের শেষে তার সই রয়েছে এবং পুরো বিষয়টা
যে এই যে সাইবার কমপ্লেন, অর্থাৎ এই ধারাতে কি ধারাতে দেওয়া হয়েছে এই মামলাটা, এই যে পুরোটাই এফআইআর দায়ের করা হয়েছে এবং এটা যে রিসিভ করা হয়েছে সেই স্ট্যাম্পও রয়েছে বিধাননগর সাইবার ক্রাইম পিএস। এদিকে ফের অ্যাক্টিভ হওয়ার পর সাংবাদিক বৈঠকে আদি নব্য সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, পার্টি আমাকে বুঝলেই হলো, কে বুঝতে পারছে না পারছে কাউকে বোঝাবার দায়িত্ব আমার নেই, যে যেমন করে বোঝে, সব জিনিস তো একরকম বোঝে না সবাই। চলুন শুনে নেওয়া যাক কি বলেছেন দিলীপ ঘোষ। যে নব্য এবং আদি নব্য দ্বন্দ্বে বিজেপি বিশ্বাস করে না, আজকেও আপনার মুখে আদি এবং নব্য দ্বন্দ্ব উঠে দ্বন্দ্বের প্রশ্ন নেই। পার্টি চলতে থাকলে লোক আসতে থাকবে, চলেও যায় কিছু কিছু লোক, এটা আমরা দেখছি। পশ্চিমবাংলা একটু কোথায় বেশি হয়, ইলেকশন এলে একটু এই ধরনের অদলা বদলি বেশি হয়। যেমন কিছুদিন আগে আইপিএল এর টিম নতুন করে তৈরি হলো, মাইনাস প্লাস হয়, তো রাজনীতিতেও তাই হয়। সেই জন্য নতুন লোক এলে কি হয়, তাকে এই পার্টির কালচার শিখতে হয়, সংস্কৃতি, কার্যপদ্ধতি। তো প্রত্যেক পার্টির কিছু আলাদা থাকে, তাদেরকে সম্পৃক্ত করে এগোতে হয় ধীরে ধীরে। সেই জায়গায় কোন একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছিল, এই নতুন যারা এসেছেন তারা দিলীপ ঘোষকে বুঝতে একটু অসুবিধা হচ্ছিল। দ্বন্দ্ব আমার মনে হয় না সেরকম। পার্টি আমাকে বুঝলেই হলো, কে বুঝতে পারছে না পারছে কাউকে বোঝাবার দায়িত্ব আমার নেই, যে যেমন করে বোঝে, সব জিনিস তো একরকম বোঝে না সবাই। রাজনীতির ময়দানে আবারও আগের ফর্মে ফিরেছেন দিলীপ ঘোষ। অমিত শাহ রাজ্য থেকে ঘুরে যাওয়ার পরই ফের আগের মতো অ্যাক্টিভ হতে শুরু করেছেন তিনি। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকও সেরেছেন তিনি। এরই মাঝে বড় খবর, একদিকে যখন রাজনীতিতে ফের আগের মতো সক্রিয়, ময়দানে নামছেন আগের মেজাজে, ঠিক সেই সময় সোশ্যাল মিডিয়ায় তার বিবাহিত জীবন নিয়ে ক্রমাগত আপত্তিকর পোস্টের অভিযোগ। ঘটনায় ইতিমধ্যেই বিধাননগর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়েছেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। তার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। কিন্তু প্রশ্ন একটাই, দিলীপ ঘোষ যখন ফের অ্যাক্টিভ হতে শুরু করেছেন ঠিক তখনই কেন এমন পোস্ট সোশ্যাল মিডিয়াতে? তবে কি এর নেপথ্যে কোনো উদ্দেশ্য রয়েছে? কে রয়েছে, কারা রয়েছে, সেই প্রশ্নগুলোও উঠতে শুরু করেছে। এদিকে ফের অ্যাক্টিভ হওয়ার পর সাংবাদিক বৈঠকে আদি নব্য সংক্রান্ত একাধিক প্রশ্ন তাকে করা হয়। উত্তরে দিলীপ ঘোষ বলেন, পার্টি আমাকে বুঝলেই হলো, কে বুঝতে পারছে না পারছে কাউকে বোঝাবার দায়িত্ব আমার নেই, যে যেমন করে বোঝে, সব জিনিস তো একরকম বোঝে না সবাই। কি বলেছেন দিলীপ ঘোষ শুনবো। শোনা গেছে যে নব্য এবং আদি নব্য দ্বন্দ্বে বিজেপি বিশ্বাস করে না, আজকেও আপনার মুখে আদি এবং নব্য দ্বন্দ্ব উঠে দ্বন্দ্বের প্রশ্ন নেই। পার্টি চলতে থাকলে লোক আসতে থাকবে, চলেও যায় কিছু কিছু লোক, এটা আমরা দেখছি। পশ্চিমবাংলা একটু কোথায় বেশি হয়, ইলেকশন এলে একটু এই ধরনের অদলা বদলি বেশি হয়। যেমন কিছুদিন আগে আইপিএল এর টিম নতুন করে তৈরি হলো, মাইনাস প্লাস হয়, তো রাজনীতিতেও তাই হয়। সেই জন্য নতুন লোক এলে কি হয়, তাকে এই পার্টির কালচার শিখতে হয়, সংস্কৃতি, কার্যপদ্ধতি। তো প্রত্যেক পার্টির কিছু আলাদা থাকে, তাদেরকে সম্পৃক্ত করে এগোতে হয় ধীরে ধীরে। সেই জায়গায় কোন একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছিল, এই নতুন যারা এসেছেন তারা দিলীপ ঘোষকে বুঝতে একটু অসুবিধা হচ্ছিল। দ্বন্দ্ব আমার মনে হয় না সেরকম। পার্টি আমাকে বুঝলেই হলো, কে বুঝতে পারছে না পারছে কাউকে বোঝাবার দায়িত্ব আমার নেই, যে যেমন করে বোঝে, সব জিনিস তো একরকম বোঝে না সবাই। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।